নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। বন্ধুরা, সত্যজিৎ রায়ের ভারী একটি সুন্দর গল্প পাঠ করে আপনাদের শোনাবো। গল্পের নাম পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? আগে হাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো টেগোরস বার্থডে। আমার ছোটো শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বললে, কি জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার। যেরকম চাইছে বুঝছে, বছর 50 বয়স, বেঁটেখাটো, মাথায় টাক। আমার চট করে তোমার কথাটাই মনে পড়ে গেল, তাই তোমার হদিশ দিয়ে দিলুম। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসাবে কিছু পেমেন্টও দেবে অবশ্য। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেনি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা বেশ কঠিন বই কি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় টভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে, না বলার আর কি আছে। সে আসুক, কথা টথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ। নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধনী লঙ্কা কিনে ফিরলেন। আর সৈন্ধব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই। এককালে পটলবাবু রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাঁধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরোলো তার, পরেশের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। এখন অবশ্য তিনি থাকেন কাঁচরাপাড়ায়, সেখানেই রেল কারখানায় চাকরি ছিল তার। 1934 সালে কলকাতায় হ্যানসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি, আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। অফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সালে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গর্ব গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে অফিসে হলো ছাঁটাই। আর পটলবাবু 9 বছরের স্বাদের চাকরিটি কর্পূরের মতো উড়ে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর।
পাড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর পাঁচেক চলে উঠে গেল। তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্য আর অকারণে চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই চাকরিটি ছেড়ে দেন। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু। সম্প্রতি তিনি একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে। আর অভিনয়, সে তো যেন তার আর এক জন্মের কথা। অজান্তে এক একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে আবছা আবছা সব মনে পড়ে যায়, এই আর কি। নেহাত পটলবাবুর স্মরণশক্তি বেশ ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনও তার মনে আছে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়ার তোড়জোড় করছিলেন, এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতরে টেনে নিয়ে তার হাতল ভাঙার চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন এবং বললেন, বসুন। না না, বসবো না। নিশিকান্তবাবু আপনাকে আমার কথা বলেছেন বোধ হয়। হ্যাঁ, আমি অবশ্য খুবই অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালেই। কাল? রবিবার? হ্যাঁ, কোনো স্টুডিওতে নয় কিন্তু। জায়গাটা বলে দিচ্ছি আপনাকে, মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7 তলা বিল্ডিং একটা। সেইটের সামনেই ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওখানেই কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে বললেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্ট হলো গিয়ে আপনার একজন পেডেস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি। একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান। ও ভালো কথা, আপনার গলাবন্ধ কোট আছে কি? তা বোধহয় আছে। ওটাই পরে আসবেন। ডার্ক রঙের তো, বাদামি গোছের। গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালেরই। ভালোই হবে। কাল 8:30, ফ্যারাডে হাউস। পটলবাবুর ধা করে আরেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটায় ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবৎ। স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে কেন আসবো? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, যা বুঝেছি বুঝলে গিন্নি, এই পার্টটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পার্ট কী ছিল মনে আছে তো? একজন সৈনিকের, স্রেফ হাত মুখ বুজে দাঁড়িয়ে থাকা। স্রেফ হা করে চোখ বুজে ছড়িয়ে পড়ে থাকা। আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াটস সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। হ্যাঁ, এত এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ।
পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু স্প্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশন রোয়ের মোড়ে ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, একটা বেশ বড়, প্রায় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাতের উপর একটা তেপা কালো যন্ত্রের মতো জিনিস, আর তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপা লোহার ডান্ডার মাথায় আরেকটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছি চাকের মতো দেখতে একটা জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনা 30 লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কী কাজ সেটা ঠাহর করতে পারলেন না তিনি। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না। দূর দূর বুকে পটলবাবু এগিয়ে চললেন অফিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দেরের কোটটা গায়ে বেশ ভারী মনে হচ্ছিল। গলার কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এই দিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দার একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করছেন ভদ্রলোক, অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্য পটলবাবু বললেই সকলে জানে, থিয়েটারেও ওই নামেই জানতো। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাডসন কিম্বার্লিতে চাকরি করেছি, লেট হইনি একদিনও, নট এ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজ এগিয়ে নিই। তেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন ডেকে উঠল, নরেশ স্যার। উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি। হ্যাঁ স্যার, ইনি, মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করে তো শট নেব। পটলবাবু অফিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সে পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলতে হয়, এর ফলে তো অপদস্থ হতে হবে। আজ প্রায় 30 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন। সাইলেন্স। তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলায় চিৎকার এলো, সাইলেন্স, টেকিং।
এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনিই কি পরিচালক নাকি? কি আশ্চর্য! পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো। স্টার্ট, সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে থামল। আর তার থেকে একটা মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার। তরতরিয়ে উঠেছে ছোকরা, একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুব কম দেখেন, কিন্তু এই চঞ্চলবাবুর নাম যেন শুনেছেন দু একবার। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকের নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পরপর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিই, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এইবেলা বলে দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পেছনে পটলবাবু। এই শশাঙ্ক! একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ও ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দে তো। সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা লিখে দিই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুর দিকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে, আহ আহ। পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা কি বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আহ, আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপাল তুলে বলল, বলেন কি দাদু, এ কি কম কথা হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেননি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। এই যে ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্পপোস্টের পাশে,
ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা। বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকলেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান। বুঝেছেন? লাগছে ধাক্কা। বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দিকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে। বুঝেছেন? ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো? যান এবার একটু ওদিকটায় যান দেখি। এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধে হবে। আরেকটা শর্ট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশেপাশের কেউ তার দিকে দেখছে কি না দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আহ! একটা বিরাট দীর্ঘ নিঃশ্বাস পটলবাবুর বুকের ভেতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ। আহ! গরম অসহ্য হয়ে আসছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের অফিসটার দরজার সিঁড়ির উপরে বসে পড়লেন। 9:30 বাজে। সাইলেন্স। দূর, নিখুঁজি করেছে তোর সাইলেন্স। অনেক কাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এ উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি। অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকে নত হয়ে এলো। সত্যিই কি তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একটি মাত্র কথা তাকে বলতে হবে, আহ! কিন্তু একটি কথা বললেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আহ! 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 পটলবাবু বারবার নানান সুরে কথাটিকে আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই আহ কথাটাই নানান সুরে নানানভাবে বললে মানুষের মনের নানান অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে আহ বলে, গরমে ঠান্ডা শরবত খেয়েই মোটেই সেভাবে আহ বলে না। এই দুটো আহ একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুড়সুড়ি খেলে বেরোয় আরেক রকমের আহ। এছাড়া আরও কত রকম আহ রয়েছে। দীর্ঘ নিঃশ্বাসের আহ, তাচ্ছিল্যের আহ, অভিমানের আহ, ছোট করে বলা আহ, লম্বা করে বলা আহ, চেঁচিয়ে বলা আহ, মৃদুস্বরে বলা আহ। পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি?
এই একটি কথা যে একেবারে সোনার খনি। যেমন তেমন অভিনেতা তো এই একটি কথাতেই বাজিমাত করে দিতে পারে। জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একবার একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরও আধা ঘন্টা অপেক্ষা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, অপেক্ষা করব বই কি। আমি এই কাছাকাছিই আছি। দেখবেন আবার সটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা কিছুটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন। একে অফিস পাড়া, বাসিন্দা এমনিতেই কম। তাই রবিবার যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেল। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ শব্দটিকে আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কীরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙ্গুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এসবই একটা কাচের জানালার নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ, বেশ। আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড। তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন। আর নায়ক ওই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এরকম জায়গাটা কলিশন হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল? না না, বরেনবাবু বাধা দিলেন। মেঘ করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতেই নেওয়া দরকার শটটা। কেবল একটু কথা। আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল। সেটা সাহস করে বলে ফেললেন, আমি ভাবছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, তা বেশ তো। ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার ওই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন। তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে নিয়ে বললেন, ওহো, 1 মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোঁফ দিয়ে দাও তো চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কীরকম গোঁফ স্যার? ঝুপো না চড়া দেওয়া? না,
বাটারফ্লাই, রেডি আছে সবই। বাটারফ্লাই বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। একটি কালো বেটে ব্যাগ ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোঁফ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিল। পটলবাবু বললেন, দেখো বাপু, ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন? আপনি যদি দারা সিংয়ের সঙ্গে কুস্তিতে লড়েন তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স, সাইলেন্স। পটলবাবুর গোঁফ পরা দেখে দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তার দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলাটা খাঁকরিয়ে নিয়ে বললেন, 1 2 3 4 5। 5 পা আন্দাজ হাঁটলে পটলবাবুর ধাক্কার জায়গাটায় পৌঁছবেন। আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। অ্যাকশন। জয় গুরু। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে মুহূর্তের জন্য জ্ঞানশূন্য করে দিয়েছে। কিন্তু পরের মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শশাঙ্ক এসে বলল, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যি মশাই, আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ। নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু, আরেকটা শট নিয়েই আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গম্ভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যিই খুব খুশি হতেন। কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5 10 25 টাকা। টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5 টাকা আর কি? মিনিট 10 পরে নরেন পানের দোকানের কাছে পটলবাবু খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা, ভোলা মন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে। সাইলেন্স, সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। বন্ধুরা, এই ছিল আজকের একটি ভারী সুন্দর গল্প। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।